নমস্কার বন্ধুরা, রবিবারের এই সন্ধেবেলায় আমি অর্ক আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগতম। আজকের ঘটনাটা আমাদের লিখে পাঠিয়েছেন সোনালী সেন। এই ঘটনাটা ঘটেছিল ওর কাকাতো দাদা পরিমল সেনের সাথে, আর সেটাই ও আজকে আমাদের চ্যানেলের সাথে শেয়ার করেছে। তাহলে চলুন সোনালীর লেখনীতে আজকের ঘটনাটা শুনে নেওয়া যাক। অবনীবাবু ও তার পরিবার আরামবাগের একটি অত্যন্ত পুরনো বস্তি এলাকায় একটা বাড়িতে সপ্তাহখানেক হলো ভাড়ায় এসেছেন। এই বাড়িটা ছিল একটা পুরনো সরু গলির মধ্যে। আপনারা হয়তো ভাবছেন যে কে এই অবনীবাবু, আর কেনই বা সে নিজের বাড়ি ছেড়ে এত দূরে এই নির্ঝুম পরিবেশে এসে ঘর ভাড়া নিয়ে থাকছেন। চলুন তাহলে এই অবনীবাবুর ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। অবনীবাবুর পুরো নাম হলো অবনী সেন, আর তিনি আগে থাকতেন রামজীবনপুর এলাকায়। পরিবার বলতে তারা ছিলেন স্বামী স্ত্রী ও তাদের একমাত্র ছেলে পরিমল। আরামবাগে অবনীবাবুর মুদির দোকান ছিল, কিন্তু ধীরে ধীরে সেখানকার বাজার আর আগের মতো ছিল না। ব্যবসায় তার ক্রমাগতই লোকসান হতে থাকছিল। তাই বউ ছেলের সাথে অনেক পরামর্শ করার পর তিনি তার সেখানকার ব্যবসাপত্র গুটিয়ে নিয়ে আরামবাগে তার শ্বশুরবাড়ি এলাকায় চলে আসেন। রামজীবনপুরের বাড়িটাতেও তিনি ভাড়াই থাকতেন, তাই সেখান থেকে সব গুছিয়ে চলে আসতে তার তেমন কোনো অসুবিধা হয়নি। আরামবাগে এসে প্রথমে তিনি কিছু মাস তার শ্বশুরবাড়িতেই ছিলেন, আর এখানে থেকেই তিনি তার ব্যবসাটাকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করেন। কিন্তু এইবার এলো আসল সমস্যা। তার ব্যবসাটা বাজার অঞ্চলে হলেও তিনি কিছুতেই তার দোকানের আশেপাশে কোনো ভাড়া ঘরই পাচ্ছিলেন না। যদিও বা কপাল জোরে কোনো ঘরের সন্ধান পেতেন, কিন্তু তার ভাড়া থাকতো আকাশ ছোঁয়া। অগত্যা অনেক খোঁজাখুঁজির পর এক বাড়ির দালালের প্রচেষ্টায় তিনি এই বস্তি এলাকায় একটা দোতলা বাড়ির সন্ধান পান। ভাড়া কম থাকার জন্য অনেক অনিচ্ছা সত্ত্বেও শেষ পর্যন্ত পুরো পরিবারকে নিয়ে এখানে এসেই ওঠেন। এই জায়গাটায় তারা নতুন বলে আশেপাশের কারোর সাথেই তাদের তেমনভাবে কোনো পরিচয় হয়নি। এখানে এসে অবনীবাবু ও তার স্ত্রী মিলে সব কিছুই আবার আগের মতো করে ধীরে ধীরে গুছিয়ে নেন। আর এদিকে তাদের ছেলে পরিমল, সেও এই নতুন জায়গাটায় নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। প্রায় 2 বছর হলো পরিমল কলেজের পড়াশোনা শেষ করেছে, আর তারপর থেকেই ও সরকারি চাকরির জন্য নিজেকে তৈরি করছে। চাকরির পরীক্ষার পড়াশোনার জন্য ও যথেষ্টই পরিশ্রম করত। বেশিরভাগ দিনই ও গভীর রাত পর্যন্ত জেগে পড়াশোনা করত, আর এই ব্যাপারে ওর বাবা মাও কিছু বলতো না ওকে। ওদের এই নতুন বাড়িটা ছিল দোতলা বাড়ি, আর তার উপরে ছিল ছাদ। একতলায় কোনো ভাড়াটিয়াই ছিল না, কারণ ওই ফ্লোরটা ছিল বাড়ির মালিকের। যদিও তারা এখানে কেউই থাকতেন না, তাই ওই ফ্লোরটা সবসময় বন্ধই থাকতো। এক কথায় ওই পুরো বাড়িতে অবনীবাবুর পরিবার একদমই একা ছিলেন। এইবার আসা যাক আসল গল্পে। ওই বাড়িতে আসার পর একদিন অনেক রাত পর্যন্ত পড়াশোনা করতে করতে পরিমল একটু ক্লান্তি অনুভব করে, আর তাই সেই দিন কাউকে কিছু না বলে প্রথমবারের মতো ও বাড়ির ছাদে চলে আসে। ও যখন ছাদে আসে তখন সময় রাত প্রায় 1টা। চারপাশে তাকিয়ে ও রাতের মনোরম পরিবেশের আনন্দ নিতে থাকে। এইভাবেই চারিদিকে দেখতে দেখতে হঠাৎ করেই ও লক্ষ্য করে ওদের পাশের বিল্ডিংয়ের ছাদে একটা ছায়া মূর্তি মতো কে যেন দাঁড়িয়ে আছে। বিল্ডিংগুলো এতটাই কাছাকাছি ছিল যে 2 বাড়ির ছাদের মধ্যেকার দূরত্ব মাত্র 1 হাতের মতন হবে। তাই এবার কৌতূহলবশত ও ছাদের একদম শেষ প্রান্তে গিয়ে দেখার চেষ্টা করলো যে এত রাতে কে ওখানে দাঁড়িয়ে আছে। রাতের বেলায় চাঁদের এই মলিন আলোয় পরিমল দেখল একটা মেয়ে মাথা নিচু করে পাশের বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছে। এত রাতে একা একটা মেয়েকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পরিমল একটু অবাকই হলো।
এবং তার সাথে সাথে ও একটু ভয়ও পেল। তবুও সাহস করে ও মেয়েটিকে উদ্দেশ্য করে বলে উঠল, এই যে শুনছেন। কিন্তু না, মেয়েটি কোনো সাড়াই দিল না, বরং যেভাবে দাঁড়িয়েছিল ঠিক সেইভাবেই দাঁড়িয়ে রইল। এইবার পরিমল আরেকটু জোরে মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, এই যে শুনছেন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এইবার মেয়েটি ধীরে ধীরে মাথা তুলে পরিমলের দিকে তাকালো। পরিমল দেখল মেয়েটির চোখের দৃষ্টিতে কেমন জানি একটা শূন্যতা ভাব আছে, ঠিক যেন মৃত মানুষদের মতো। সমস্ত দুশ্চিন্তাকে উপেক্ষা করে পরিমল মেয়েটিকে বলে উঠল, আমার নাম পরিমল সেন, আর আমরা কিছুদিন হলো এই বাড়িতে এসেছি। আপনার নাম কি, আর আপনি কি এই বাড়িতেই থাকেন? এর উত্তরে মেয়েটি আস্তে আস্তে জবাব দিল, আমার নাম তন্দ্রা সাহা, আর অনেক বছর ধরে আমি এখানেই থাকি। ও বুঝলাম। তো তন্দ্রা, আপনি এত রাতে একা একা এইভাবে ছাদে দাঁড়িয়েছেন কেন? আমি প্রতিদিনই এখানে আসি। আমার এখানে এসে দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগে। এইভাবেই সেই দিন একটু একটু করে তন্দ্রার সাথে অনেকক্ষণ গল্প করল পরিমল। তারপর একটা সময় পর তন্দ্রাকে বিদায় জানিয়ে ও নিজের ঘরের দিকে চলে আসলো। কিন্তু ছাদ থেকে নামার আগের মুহূর্ত পর্যন্ত পরিমল দেখল যে তন্দ্রা ঠিক একইভাবে তার জায়গায় দাঁড়িয়ে আছে, এবং সেই অন্ধকারের মধ্যেও পরিমলের স্পষ্ট মনে হলো যে তন্দ্রা যেন ওর দিকে তাকিয়ে গোপনে হাসছে। সেই দিন রাতে ঘরে আসার পর থেকেই পরিমলের একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। ও যখন টেবিলে রাখা জলের বোতল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেতে লাগলো, তখন ওর মনে হচ্ছিল দেয়ালে ঝুলতে থাকা আয়নার ভিতর দিয়ে কেউ যেন ওকে দেখছে। জল খাওয়া শেষ করে এরপর ও যখন খাটের পাশে এসে দাঁড়ালো, তখন ওর বারবার মনে হচ্ছিল খাটের নিচে দুটো জ্বলন্ত চোখ ওর দিকে তাকিয়ে আছে, এবং এক্ষুনি হয়তো দুটো হাত ওখান থেকে বেরিয়ে এসে ওর দুটো পা ধরে ওকে টেনে নিয়ে খাটের নিচে চলে যাবে। এইভাবেই পরিমলের দিনগুলো কাটতে লাগলো। আর এদিকে প্রতি রাতেই ছাদে উঠে সবার অজান্তে তন্দ্রার সাথে ওর গল্পও চলতে থাকলো। এইভাবেই অনেকদিন কথা বলতে বলতে পরিমল লক্ষ্য করল যে রাতের অন্ধকারের কারণে তন্দ্রার মুখ কখনোই ভালো করে দেখা যায় না, আর যদিও বা একটু দেখা যায়, কিন্তু সেই মুখে কোনো অভিব্যক্তি নেই। এই ব্যাপারটা ওর কাছে একটু অদ্ভুতই লাগতো। একদিন হঠাৎ করেই তন্দ্রা ওকে বলল, পরিমল, এপ্রিলের 20 তারিখে আমার জন্মদিন। তুমি আসবে আমার বাড়িতে? পরিমল বলল, কখন আসবো বলো? ওই রাত 10টার দিকে। এটা শুনে পরিমল একটু অবাকই হলো। ও মনে মনে বলে উঠল, এত রাতে কেউ আবার জন্মদিন পালন করে নাকি? কিন্তু ও মুখে সেটা প্রকাশ না করে শুধু হ্যাঁ বলে সম্মতি জানালো। সেই দিন ছিল 17 তারিখ। এর পরের দিন তন্দ্রা আর ছাদে আসেনি। পরিমল ভাবল হয়তো ব্যস্ততার কারণে তন্দ্রা আর ছাদে আসেনি। এর পরের দিন অর্থাৎ 19 তারিখ, সেদিনও তন্দ্রা ছাদে আসেনি। আর সেই দিন রাতে পরিমল একটা ভয়ানক স্বপ্ন দেখল। ও দেখল যে ও একটা বন্ধ ঘরের মধ্যে রয়েছে, আর সেখানে একটা ফ্যানে 3টে পাখার সাথে 3টে মৃতদেহ ঝুলছে, আর সেই মৃতদেহের মুখ থেকে রক্ত গড়িয়ে ওর গায়ে পড়ছে। প্রচণ্ড আতঙ্কের সাথে পরিমল ঘুম থেকে জেগে উঠল। এরপর কাউকে কিছু না বলে পুরো ব্যাপারটাকেই ও শুধুমাত্র একটা স্বপ্ন ভেবে উড়িয়ে দিল। পরের দিন রাতে বেশ সেজেগুজে মাকে বলে ও তন্দ্রার জন্মদিনে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলো। মা যদিও ওর এই নতুন বন্ধুর কথা শুনে একটু অবাকই হন, কিন্তু তিনি মুখে কিছুই বললেন না। তন্দ্রা বাড়ি দরজার কাছে এসে কড়া নাড়ার সঙ্গে সঙ্গেই তন্দ্রা এসে দরজা খুলে দিল। ঘরের ভিতরে গিয়ে পরিমল একদম অবাক হয়ে যায়, কারণ ও ছাড়া ঘরের ভিতরে আর কোনো অতিথিই নেই। পরিমল দেখল ঘরের ভিতরের পরিবেশটাও কেমন যেন একটু অন্ধকারাচ্ছন্ন। তন্দ্রা পরিমলের মনের কথা বুঝতে পেরে বলে উঠল, আসলে আমার বাবা মায়ের একটু চোখের সমস্যা আছে, তো তাই ডাক্তার আমার বাবা মাকে
বেশি উজ্জ্বল আলো থেকে একটু দূরে থাকতে বলেছেন, তাই আমরা সারা বাড়িতেই একটু কম আলো ব্যবহার করি। এরপর তন্দ্রা পরিমলকে সোফায় বসতে দিয়ে ঘরের ভেতরে চলে যায়। একটু পরেই তন্দ্রা ওর বাবা মাকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে, কিন্তু তন্দ্রার বাবা মাকে দেখেই পরিমল একদম চমকে যায়, কারণ তিনজনের দৃষ্টি একদম একই রকম ছিল। কারোর মুখে কোনো অভিব্যক্তি নেই, আর তিনজনেই তিনজনের মুখের দিকে তাকিয়ে কেমন যেন চোখে চোখে হাসতে লাগলো। পরিমল বুঝতে পারল যে ও কোনো একটা কঠিন বিপদের মধ্যে পড়তে চলেছে, তাই এইবার ও ধীরে ধীরে দরজার দিকে পা বাড়ালো। কিন্তু পরিমল বুঝতে অনেক দেরি করে ফেলেছিল, কারণ ওরা তিনজনেই ততক্ষণে পরিমলকে ঘিরে ধরেছে। এইবার আর কোনো উপায় না দেখে পরিমল ওর গলায় বাঁধা মা কালীর লকেটটা হাতে নিয়ে জোরে জোরে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে লাগলো। আর সেই মন্ত্রোচ্চারণ শুনে ওরা তিনজনই চিৎকার করতে লাগলো। এরপর পরিমল কোনো মতে দরজা খুলে দৌড়ে বাইরে চলে এসে রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন যখন পরিমল চোখ খুলল, তখন ও নিজেকে হাসপাতালের বেডে পেল। ওর পাশে ওর বাবা মা আর এলাকার কিছু মানুষ দাঁড়িয়েছিল। পরিমলের মা তো ওর চোখ খোলার সঙ্গে সঙ্গেই হাউ হাউ করে কেঁদে উঠলেন। তারপর পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের মধ্যে থেকে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ পরিমলের বাবাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আপনার ছেলের কপাল খুবই ভালো, তাই ও ওই বাড়ি থেকে বেঁচে ফিরতে পেরেছে। এরপর সেই মানুষটি আরও বললেন, সে প্রায় 20 বছর আগের কথা। ওই বাড়িতে একটা পরিবার ছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে আজ থেকে প্রায় 17 বছর আগে কিছু অজ্ঞাত আততায়ীর হাতে পুরো পরিবারই খুন হয়, এবং খুন করে পরিবারের সবাইকে তারা ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। আর সেই দিনটা ছিল এপ্রিল মাসের 20 তারিখ। তারপর থেকেই প্রতি বছর ওই দিনটিতে ওই বাড়ির সামনে থেকে একটা করে লাশ পাওয়া যায়। আপনার ছেলেই হলো একমাত্র ব্যক্তি যে কিনা ওখান থেকে বেঁচে ফিরতে পেরেছে। পরিমলের বাবা সব কথা চুপচাপ দাঁড়িয়ে শুনল। এরপর পরিমল সুস্থ হওয়ার পর অবনীবাবু তার পুরো পরিবারকে নিয়ে ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যান। সোনালির লেখা ঘটনাটা আজ এখানেই শেষ হলো। ঘটনাটা কেমন লাগলো তো অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আগামী শুক্রবার ও রবিবার ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে শুভরাত্রি।